ধাক্কা দিয়ে সরকারটাকে ফেলে দেন, দিয়ে নতুন সরকার গঠন করেন। না হলে এই নির্বাচনের কথা বললেন, কিসের নির্বাচন করবেন আপনি? সরকার একটা অথব্য সরকার। এই সরকার অথব্য সরকার। আজকে এই সরকার এই জানাজা থেকেও শিক্ষা নিলেন না। আর ডক্টর ইউনূস সাহেবকে আমি জিজ্ঞাসা করব, একটু ঝুমার চোখের দিকে তাকায় দেখেন তো, আপনারও তো মেয়ে আছে, মেয়েটা অসহায়ত্ব দেখেছেন আজকে চোখের দিকে তাকায়, নিজের ভাই হারানোর বেদনা। আর যারা একাত্ম নিয়ে খুব লাফালাফি করেন, তারা আজ ঝুমার চোখের দিকে তাকায় দেখেন। জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদির এমন মর্মান্তিক মৃত্যু এবং তার এই যে হত্যাকাণ্ডের পরে খুনির পালিয়ে যাওয়া দেশ ছেড়ে, তারপরে পুরো ঘটনাতে সরকারের যে ভূমিকা, সবকিছু মিলিয়ে আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম ও শুভেচ্ছা, এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দেখেন, আপনি বললেন মহাপ্রয়াণ, শহীদ যারা হন, যারা শাহাদাত বরণ করেন, তাদের কোনোদিন মৃত্যু নাই। এবং আমাদের হাদি প্রাণপ্রিয় ভাই, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, সে আমাদেরকে একটা পথ দেখিয়ে গেছে। সে পথটা হচ্ছে, সে যেদিন গুলিবিদ্ধ হয় তার আগের দিন তিনি একটা চরম সত্য কথা বলছেন। সেই সত্যটা হচ্ছে, গত 15 বছরে শেখ হাসিনা ভারতের সাহায্যে যে ফ্যাসিবাদ ব্যবস্থা কায়েম করছে, সেই কায়েমি স্বার্থবাদী মহলটাই ছিল শাহবাগের মব। শাহবাগে যে মব তৈরি করা হলো মিথ্যা একটা জুডিশিয়াল কিলিংকে এস্টাবলিশ করার জন্য, তার মাধ্যমে কিন্তু এদেশের বিচার ব্যবস্থা, সকল ইনস্টিটিউশন, ভোট, সমস্ত কিছু কি হয়ে গেলেন, ধ্বংসপ্রাপ্ত হল। সো শহীদ হাদি যে সত্যর উন্মোচন করার জন্য তাকে গুলিবিদ্ধ হতে হয়েছে, এই কেন হতে হলো? তিনি ইনকলাব মঞ্চ আজকে দেখেন, তার আমি বলবো দিল্লিকে যে তার জানাজা থেকে শিক্ষা নিতে, যে এক হাদিকে গুলি করে মেরে তিনি লক্ষ লক্ষ হাদির জন্ম দিয়েছেন এদেশে। যে হাদিরা তাদের প্রাণ থেকে, অন্তর থেকে ভারতকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। সো ভারতীয় আধিপত্যবাদদের চিন্তা করতে হবে, তারা এদেশের মানুষের সাথে সম্পর্ক চায়, এদেশের মানুষের সাথে, গণমানুষের সাথে ভারত তার সম্মানের সম্পর্কটা বজায় রাখবে, নাকি সে, ধরে নেন একটা কথা বলি, কিছুদিন আগে আমাদের এখানে জাকির নায়েক সাহেব আসতে চেয়েছিলেন। তখন ইন্ডিয়ান ফরেন মিনিস্টার বললেন, ওনার বিরুদ্ধে তো অনেক মামলা আছে এবং উনি ফিজিটিভ, উনি একজন আসামি, ওনাকে ভিসা দিয়েন না। আর আজকে জাতিসংঘ রিপোর্টের দ্বারা এটা স্বীকৃত, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। সন্ত্রাসী সংগঠন ইংরেজিতে আমরা কি বলি? টেররিস্ট অর্গানাইজেশন। এবং আজকে হাদিকে গুলি করার মাধ্যমে এটা প্রমাণিত হলো যে আওয়ামী লীগ খালি টেররিস্ট অর্গানাইজেশন না, একটা এক্সট্রিমিস্ট অর্গানাইজেশন। সো আওয়ামী লীগ যদি এক্সট্রিমিস্ট এবং টেররিস্ট অর্গানাইজেশন হয়ে থাকে, সো টেররিস্ট এবং এক্সট্রিমিস্টকে যদি পেট্রোনাইজ করতেছেন কে? ইন্ডিয়া। সো সারা বিশ্বের সামনে ইন্ডিয়ার অবস্থানটা কি হবে? সে আর একটা দেশের সার্বভৌমত্বকে হস্তক্ষেপ, নগ্ন হস্তক্ষেপ করার জন্য সে টেররিস্ট এবং এক্সট্রিমিস্টদেরকে কি করতেছে? সাউথ ব্লক সাপোর্ট করতেছে। সো ইন আদার ওয়ে রাউন্ড, ইন্ডিয়া এখানকার স্ট্যাবিলিটিটা নষ্ট করতে চাচ্ছে। আর আপনি আসলেন যে সরকারের ব্যর্থতা, এই সরকার একটা অথব্য সরকার। এই সরকার অথব্য সরকার। আজকে এই সরকার এই জানাজা থেকেও শিক্ষা নিলেন না। ডক্টর ইউনূস সাহেব আজকে তার এই দীর্ঘ বক্তৃতায় একবারও বললেন না যে 24 ঘন্টার মধ্যে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এদেরকে যেখান থেকে হোক, মাটির যেখানে এরা লুকিয়ে থাকুক, আমি তাদেরকে ধরে নিয়ে আসবো। তিনি আর এই সাহসটা হলো না বলার, নাহলে আমরা ভারতের সাথে কি সকল প্রকারের সম্পর্ক ছিন্ন করব। তার এই কথা বলার সাহস হলো না। আমি কথা দিচ্ছি, হাদির এই মানে মৃতদেহকে সামনে রেখে যতক্ষণ হাদির মানে এই হত্যা যজ্ঞের বিচার করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই জাতিকে নিয়ে আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যাব। তো ওনার এই যে অপারগতা, এই অপারগতাটায় কি তিনি কি ইন্ডিয়াকে ভয় পায়?
তার সামনে লক্ষ লক্ষ জনতা কি তার জন্য এনাফ না? সো সে বাহ্যিকভাবে যেভাবেই দেখাও, এই সরকারের অথব্যতায় আমাদের হাদিদের প্রাণ চলে যাবে, কিন্তু আমরা একটি ইনশাল্লাহ লক্ষ লক্ষ হাদির জন্ম হব, এদেশে নতুন বাংলাদেশ তৈরি করা। অনেক ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে, আসমাল হোসনা, আপনার কাছে আসবো। যে ভারতীয় আধিপত্যবাদের কথা বলা হচ্ছিল, যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন হাদি, তার এই শহীদী মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশ কি সেই আধিপত্য রুখতে পারবে কিনা কি মনে করেন? পাশাপাশি আরেকটি প্রশ্ন করতে চাই, আপনারাও আপনাদের জুলাই সহযোদ্ধার একজনের এরকম পরিণতি দেখতে হলো খুবই দুর্ভাগ্যজনকভাবে, আপনারাও তো জুলাই যোদ্ধা, সেই ক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভোগেন কিনা জানতে চাই। আচ্ছা, শুরুতে ধন্যবাদ আজকে আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। এটা এরকম একটা সময়ে আসলে আজকে শোতে প্রেজেন্ট থাকা এবং কথা বলা, এটা খুবই অন্যরকম একটা বিষয় এই মুহূর্তে, কারণ এরকম কিছু যে হবে এটা আসলে আমরা চিন্তাও করি নাই। এবং আপনি দেখে থাকবেন যে হিট লিস্ট কিন্তু মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে এবং সবাই ওটা জানে যে কাকে কাকে টার্গেট করা হইতে পারে। হাদি ভাইকে গুলি করা হলো, আচ্ছা এর পরের টার্গেট কে হইতে পারে? সো হাদি ভাইকে যখন গুলি করা হলো, ভাই কিন্তু কন্টিনিউয়াসলি বলে গেছে যে আমাকে বিভিন্ন জায়গা থেকে হুমকি দেওয়া হচ্ছে। সে সময় কিন্তু আমাদের প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই, আমার সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই, এবং যিনি বসে আছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, উনি বেছে বেছে সমস্ত দাগী সন্ত্রাসী, দাগী আসামিদেরকে উনি ওখান থেকে বসে বসে খালাস করে দিচ্ছেন। এবং একজন পুলিশের কর্মকর্তা, উনি বলেছেন, আমার এই মুহূর্তে নাম মনে আসতেছে না, তিনি বলতেছেন যে কষ্ট করে আমরা আসামি ধরি এবং ওখানে ওনারা বসে তাদেরকে জামিন দিয়ে দেয় যাতে তারা চলে যেতে পারে। সো বাংলাদেশের মতো জায়গায় নিরাপত্তা আসলে কখনোই ছিল না যে নতুন করে এখন নিরাপত্তা নিয়ে ভাবতে হবে, কারণ আমাদের দেশটা তো আসলে দেশ না। আমি যদি একটু ফ্রেমের বাইরে চিন্তা করি, আমাদের দেশ আসলেই কোনো দেশের মধ্যে পড়ে না, কারণ যেখানে আমার ন্যূনতম বেসিক চাহিদা পূরণ করার জন্য আমার রাস্তায় নামা লাগে, আমার নিজের বেসিক যে নিডগুলো, আপনি খাদ্যের কথা বলেন, শিক্ষার কথা বলেন, চিকিৎসার কথা বলেন, সবকিছুর জন্য আমার যখন রাস্তায় নামা লাগে, মানে এটা তো আমি কোনো দেশের নাগরিক হইতে পারি না। মানে তারা কি আমাকে নাগরিক হিসেবে ট্রিট করে? এবং রাষ্ট্র তো আমাকে সেই অধিকারটাও দেয় না। তো ওসমান হাদি ভাইয়ের এই মৃত্যুতে আসলে আপনি যেটা বললেন যে আমরা আসলে পাবো কিনা, আজকে আমাদের খুব ঘটা করে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। তো আমাদের দেশে আসলে জীবিত মানুষের কোনো ভ্যালু নাই। আমাদের দেশে মানুষের বাচ্চার থেকে, বিশেষ করে মুসলমানের বাচ্চার থেকে আমাদের দেশে কুত্তার বাচ্চার দাম বেশি। কিছুদিন আগে যে একটা মহিলা 6 থেকে 7টা কুকুরের বাচ্চাকে যে মেরে ফেললো, সেখানে পুরো মিডিয়া তোলপাড় হয়ে গেছে, সমস্ত গোষ্ঠী, ডান বাম সবাই। এবং যে মহিলা খুন করছে, মেরে ফেলছে কুকুরের বাচ্চাগুলোকে, তাকে পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে। অথচ হাদি ভাইকে গুলি করছে, তার সমস্ত সিসিটিভি ফুটেজ আছে, সে কোথায় যাচ্ছে, কি করতেছে, সে তার গার্লফ্রেন্ডের সাথে একটা কটেজে যে উঠছিল, সে তার এই খুনের সাথে তার পুরো পরিবারের 14 গোষ্ঠী জড়িত, তার শালা জড়িত, তার বোন, তার মা বাবা সবাই। আমরা দেখেছি যে সময় টিভি একটা প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে দেখা যাচ্ছে যে তার বাবা মোটরসাইকেলের যেটা ইউজ করা হয়েছে হাদি ভাইকে শুট করার জন্য, সেই মোটরসাইকেলের ভুয়া একটা প্লেট ব্যবহার করা হয়েছিল, সেটা তার বাবাই এসে পরবর্তীতে পরিবর্তন করে দিয়ে যাচ্ছে। এবং দেখেন কত টাকা এখানে আওয়ামী সরকার, পতিত আওয়ামী সরকার এবং এই ফ্যাসিস্টেরা ব্যয় করেছে। তো আমার কথা হচ্ছে যে এই 17 বছর ধরে যে আওয়ামী যে কালচার এখানে এস্টাবলিশ করে দিয়ে গেছে, আমার প্রত্যেকটা জায়গায় তো এই দোষরাই তো বসে আছে। আমার পুলিশ ফাংশন না, আমার পুলিশ কাজ করতেছে না, আমি তো একা এখানে শুধুমাত্র, হ্যাঁ আমি প্রধান উপদেষ্টাকে বলতে পারি যে উনি কিছু করতেছে না, আমরা এখানে সহজেই বলে দিতে পারি যে এখানে অথর্ব সরকার হয়েছে। তো আমরা তো প্রত্যেকবার বিপ্লব করি, এটা অসমাপ্ত থেকে যায় এবং আমরা কখনোই সে বিপ্লবের সুফল আমরা ঘরে তুলতে পারি না। আজকে এই যে আসিফ নজরুল, তিনি কোনো কাজের না, নির্লজ্জ স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে বসে আছে, সে কোনো কাজের না। যাদের আজকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছে, এটা তো আজকের না। হাদি ভাইকে গুলি লাগছে তারপর থেকে তো আমাদের 24 ঘন্টার আলটিমেটাম চলতেই আছে। মানে অবস্থা এরকম হয়েছে যে আমরা আবার আগের জায়গায় ফেরত চলে গেছি, যে বারবার বলতেছি এই আলটিমেটাম, মানে তাদের কোনো, মানে তাদের গায়ে গতরে কোনো জ্বালা নাই। মানে আমরা যে বলতেছি আমাদের দিক থেকে কথা, তাদের তো কোনো কিছু গায়ে লাগতেছে না। তাহলে কি এখন আমরা মাঠে যাব নাকি এরকম হবে যে ধরেন
আমার প্রত্যেকটা জায়গা থেকে আমার প্রত্যেকটা বড় বড় যে দল, তার প্রত্যেকটা বড় বড় দল থেকে একজন একজন করে এরকম একজন মানুষ মারা যাবে, তারপরে সবাই এসে আমরা এক জায়গায় হবে এবং তারপরে আমরা বলবো। আর নিরাপত্তার যে কথা, আমাদের তো কোনো নিরাপত্তা নাই। জি, আবার আসবো আপনার কাছে, একটা বিরতি নিয়ে আমাদেরকে আসতে হচ্ছে। দর্শক দেখছেন RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র, একটা বিরতির পর আবারও ফিরছে, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। দর্শক চলে যাচ্ছি আলোচনায়, যাব ব্যারিস্টার শাহরিয়ার কবির আপনার কাছে। ওসমান হাদির মহাপ্রয়াণ, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম। তার যে ঘাতকেরা, আমরা দেখেছি যে বেশ কিছুদিন আগে থেকেই ওসমান হাদির সাথে তাদের সখ্যতা গড়ে ওঠা, তারপরে তার কাছাকাছি গিয়েছেন, ইনকিলাব মঞ্চের অফিসেও গিয়েছেন, এমনকি তার নির্বাচনী প্রচারণা পর্যন্ত অংশগ্রহণ করেছেন। তাহলে এই যে ঘাতকদের প্রতি ইনকিলাব মঞ্চের কোনো সদস্যের মানে কোনো ধরনের সন্দেহ হলো না, বা তাদের কি আরো সতর্ক থাকার প্রয়োজন মনে করেন কিনা যে আরো দরকার ছিল? এবং একই সঙ্গে আরেকটা বিষয় একটু জানতে চাই যে ওসমান হাদিকে হত্যা বা এই হত্যাকাণ্ডের পরে আসলে ঠিক নির্বাচনের আগে দেশের নিরাপত্তা ব্যবস্থা কিছুটা ভেঙে পড়েছে কিনা, কি মনে করেন? তার আগে আপনি আমার বোনকে যে প্রশ্ন করছিলেন, ওই প্রশ্নের সাথে আমি একটু সম্পর্ক যোগ করতে চাই। সে যোগ করতে যে পুরো জাতির সামনে আমি জাবেরকে এবং সকল VPGS সমস্ত ইউনিভার্সিটি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, 24 ঘন্টা কবে শেষ হবে? 24 ঘন্টাকে আমরা সবাই মারা যাওয়ার পর 24 ঘন্টা শেষ হবে? আপনারা একটা জিনিস অনুধাবন করেন, ফেব্রুয়ারি মাসে বিডিআর হত্যাকাণ্ড হয়েছে, বিচার হয়নি। তখন বলেছিলেন আওয়ামী লীগ আছে, সেদিন বিচার হয়নি, ভালো কথা। আপনি শাপলা চত্বরে হত্যাকাণ্ড, সেটাও বললেন আওয়ামী লীগ আছে, বিচার হয়নি, ভালো কথা। আজকে তো রিপোর্ট পাইছেন। আজকে তো এই ইউনূস সরকার তো আমার আপনার সরকার, তাহলে আমার আপনার সরকারের সময় যদি সাগরুনের এখন পর্যন্ত আপনি চার্জশিট দিতে পারেননি, তাহলে আপনি বলতেছেন আজকে যখন আমার হাদি শহীদ হাদিকে আমরা বেহেশতে পাঠিয়ে দিচ্ছি, সবাই দোয়া করতেছে আল্লাহ ওকে বেহেশতের সর্বোচ্চ স্থানে মর্যাদা দান করুক, একটু করে কি আমরা সীমাবদ্ধ থাকবো? 24 ঘন্টা কতবার দিলেন জাবের? আপনারা নিজেদেরকে একটু জিজ্ঞাসা করেন তো। আর ডক্টর ইউনূস সাহেবকে আমি জিজ্ঞাসা করব, একটু ঝুমার চোখের দিকে তাকায় দেখেন তো, আপনারও তো মেয়ে আছে, মেয়েটা অসহায়ত্ব দেখেছেন আজকে চোখের দিকে তাকায়, নিজের ভাই হারানোর বেদনা। আর যারা 71 নিয়ে খুব লাফালাফি করেন, তারা আজ ঝুমার চোখের দিকে তাকায় দেখেন। যারা প্রথম আলো আর ডেইলি স্টার নিয়ে খুব লাফালাফি করেন, তারা একবার এই চোখের দিকে তাকায় দেখেন তো। ওই 7 মাসের 8 মাসের বাচ্চাটার চোখের দিকে তাকায় দেখেন তো। একবারও কি নিজের মনের কাছে, অন্তরের কাছে, একবারও বিবেকের কাছে বাঁধে না? আমার বোন যে কথা বললেন শোনেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আর আইন উপদেষ্টা, আইন উপদেষ্টা কি করেন? আইন উপদেষ্টা এটা তো অ্যাডমিটেড যে সে এই চক্রান্তের মধ্যে সে আছেন। শাওনকে গ্রেপ্তার করা হয় না, শাওন বৃদ্ধাঙ্গুলি দেখা দিচ্ছে এদেশের আইনকে, এদেশের রুল অফ লকে, সে অ্যাবভ এভরিথিং। কেন? ও আসিফ নজরুল সাহেব, আপনি কতদিন এইভাবে তলাবেন? শোনেন, আমরা যেমন বলছিলাম বিচারকের বিচার করবে সেই জনতা ডাকছে, আপনারও বিচারের সময় হয়ে আসছে আসিফ নজরুল সাহেব, এখনো সোজা হন, এদেশের মানুষের সাথে প্রতারণা বাদ দেন। এবার আপনার কথা আসে, হাদির শহীদ হাদির উত্তর দিয়ে বলতেছি শোনেন, মৃত্যুর ফয়সালা আসমানে হয়, জমিনে না। আর ভয়ের কথা বলতেছেন, আমরা ওই ক্ষুদিরামের তিতুমিরের বংশধর, আমরা এইসব রক্তে টক্তে ভয় পাইলে আপনার এই অনুষ্ঠানে আজকে আসতে পারতাম না, এই 11টার সময়। সো এইসব ভয় দেখিয়ে লাভ নেই। এই রক্ত কিন্তু কথা হচ্ছে, রক্ত আর কত দিব, রক্ত আর কত দিব, আর জাবেররাও আর কত 24 ঘন্টা দিবেন? কেন? দয়া করে এটাকে একটু 12 ঘন্টায় নামান, 6 ঘন্টায় নামান, ধাক্কা দিয়ে সরকারটাকে ফেলে দেন, দিয়ে নতুন সরকার গঠন করেন। না হলে এই নির্বাচনের কথা বলেন, কিসের নির্বাচন করবেন আপনি? কাকে দিয়ে নির্বাচন করবেন? একটা মানুষের আপনি জীবনে নিরাপত্তা দিতে পারেন না। 50টা হিট লিস্ট সবাই ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আপনি নিরাপত্তা দিতে পারেন না। আপনি কিভাবে এতগুলো বুথ সেন্টারের কিভাবে দিবেন? যে ইলেকশন কমিশনার বলে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, যখন এই হাদির এই ভারতীয় সাম্রাজ্যবাদের কথা বলতে গেলে দেখেন তো প্রথম আলো কোন দিকে কিভাবে লেখছে, আজকে বের করছে তো প্রথম আলো পুড়ে গেছে, একটা বিল্ডিং পোড়া তার কাছে বড় হাদির জীবনের চেয়ে। তারপর তো আজকে যাবেন, আপনারা দাবি তোলেন না যে এদের নিবন্ধন বাতিল করতে হবে? তারপর তো আপনার মানুষের কাছে বলেন না যে প্রথম আলো আর ডেইলি স্টারকে বয়কট করা হোক? কেন? কার স্বার্থে? আমরা কার স্বার্থে গিয়ে আসছি? এদেশের মানুষের স্বার্থে, জাবের আপনাদের স্বার্থে। সো জাবের আপনাদেরকে ভুলে গেলে চলবে না, হাদির রক্তের দাগ এখনো শুকায়নি। যে পত্রিকাগুলো তাদের একটা কাঠামো, আর শোনেন, কাঠামো ভেঙে কোনোদিন মানুষের মতদর্শকে ভাঙা যায় না। প্রথম আলোর মতদর্শ
ইন্ডিয়ান আধিপত্যবাদের মতদর্শ হচ্ছে ইনকলাবের কি করছেন, হাদি কি কাজটা করছেন। হাদির অপরাধটা কি জানেন? ইনকলাব মঞ্চ করার না, হাদি একটা সাংস্কৃতিক আন্দোলন তৈরি করতে চাইছেন, হাদি একটা কালচারাল সেন্টার তৈরি করতে চাইছেন, যেখানে ওই প্রথম আলো ডেইলি স্টারদের বয়ানের এগেনস্টে আর একটা বয়ান তৈরি হবে, জি। সত্য ন্যারেটিভটা তৈরি হবে। জি। আর একটু শেষ করে দিচ্ছি আপনাকে, যে বিচার হতে হবে, এই কথা সবাই বলি যখন কেউ মারা যায়, তারপর এটা আস্তে আস্তে শেষ হয়ে যায়। আর কবে আপনাদের ঘুম ভাঙবে? এবার দয়া করে জেগে ওঠেন, কালকে সকালবেলা বলেন 12টার মধ্যে যদি এটা না করতে পারে, এই দুই স্পেশালি এই আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ দাবি করেন। জি, অনেক ধন্যবাদ। আবার আপনার কাছে আসবো আসমাউল হোসনা, আপনার কাছে যেই 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ ছেড়েছে ইনকিলাব মঞ্চ, যেটি নিয়ে আসলে আলোচনা হচ্ছিল, সরকার কি সেই সময়ে মনে করেন যে ধরতে পারবে, আর যদি না পারে সেই ক্ষেত্রে কি হবে, কি মনে করেন? দেখেন, শাহরিয়ার কবির ভাই যেটা বললেন যে এতদিন ধরে যে আপনি সাগররুনি হত্যা বলেন, শাপলা বলেন, পিলখানা বলেন, কোনোটার বিচারই হয় নাই। সো এখনো আমরা বিরতিতে যাওয়ার আগেও আমি যে পজিশনে ছিলাম, যে আমাদেরকে মানে তারা মনে করতেছে আচ্ছা এরা আসছে, এরা বলতেছে, এরা তো 24 ঘন্টা বলতেছে, কি আর দরকার, বলে চলে যাবে, ঠিক আছে দরকার নাই। আপনার একটা খুনিকে ধরতে কতক্ষণ সময় লাগে? মানে আমাদের প্রশাসন বা আমাদের যারা গোয়েন্দা বাহিনীতে যারা আছে, তারা তো ভাই কেউ চুরি করে বইসা নাই। যদি বইসা থাকতো তাহলে আপনার এই যে মোহাম্মদপুরে যে জোড়া খুন হইলো, তার খুনিকে তো ধরে আনতে পারতো না। আমার ভাইকে গুলি করে যাইতে পারলো না, তার মধ্যে সে 3 ঘন্টা এখানেই ছিল। মানে মতিঝিল থেকে সে পশ্চিম আগারগাঁও তার বোনের বাসা যাচ্ছে, তারপরে সে হেমায়তপুরে যাচ্ছে, বিভিন্ন জায়গায় সে যাচ্ছে, ময়মনসিংহে যাচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতেছি একজন লোক সে বিদেশ থেকে বসে বলতেছে সেলফি পাঠাইছে, এখন আসামে আছে, এবং ওখানে বিদেশ আছে। থেকে যে আছে সেও বলছে, বোনের সে বলতেছে কি তার রিভলভারে 6টা গুলি বের হয়নি, কারণ জ্যাম হয়ে গেছে। সে আবার ট্রেনের ছবি দিচ্ছে। হ্যাঁ। মানুষকে কিভাবে ডাইভার্ট করছেন আপনি। সো এই যে এই পরিকল্পিত অংশ তো কি, এর জন্য দায়ী কে? এই সরকার, এবং যে বাইরে থেকে করতে তাকে কেন ধরা হচ্ছে না? ডেফিনেটলি। তো এই যে আমাদেরকে তো একটা গোমরাহির মধ্যে ঠেলে দিচ্ছেন আপনারা। আর খুনি কি, মানে যে এক্সিকিউশনার যে শুট করছে, এই দুজনে কি, এর পিছনে আর কেউ নাই যারা জড়িত ছিল, যারা প্ল্যান করছে? এবং আমাদের আপনি পুলিশ প্রশাসনে বলেন বা আমাদের গোয়েন্দা সংস্থানে বলেন, কিন্তু কেউ তো চুরি পড়ে তো বসে নাই, তো তারাও তো জড়িত এটার সাথে। তো আপনি তাদেরকে ধরতেছেন না কেন? এই যে এতটা মানুষ আপনি সব দেখতেছেন, সব পাচ্ছেন, শুধুমাত্র আসামি ধরতে পারতেছেন না। মানে খুব একটা হাস্যকর জিনিস না এটা? 62 কোটি টাকার চেক পাওয়া গেল, এই চেকগুলো কার নামে দেওয়া হলো, কোন অ্যাকাউন্ট থেকে দেওয়া হলো, সেটা তো আপনি বাইরে পড়লেন না। তার মানে 100 কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে, যারা ভারতের বিরুদ্ধে বলবে, আধিপত্যবাদের বিরুদ্ধে বলবে, তাদেরকে আপনি নিঃশেষ করে দেন। আচ্ছা, সব নিঃশেষ করে দেন। এই জন্য আমি বলছিলাম, আপনি 71 সালে বুদ্ধিজীবী হত্যা তো এই ভারত আর আওয়ামী লীগ মিলে করছে, একই কাজ এখনো করবে। আপনারা যারা ভাবতেছেন আপনারা কি এই জাবেররা, আপনারা যদি ভাবেন যে না আমাদের কাছে আসবে না, এই শব্দ থেকে বের হয়ে আসেন। নেক্সট টার্গেটই আপনারা। সো বাংলাদেশকে বাঁচাতে গেলে, নিজেদেরকে বাঁচাতে গেলে, শোনেন, বাহালুল একটা ইয়া ছিল, ওই সরি বোন, আপনার সময় আমি বলে দিলাম, বাহালুল পাগল বলে একজন ছিল, সে বাচ্চাকে জিজ্ঞাসা করছিল, দরবেশ, হ্যাঁ, সে তাকে পাগল পাগল বলতো। সে জিজ্ঞাসা করছে বাচ্চাকে, বাচ্চা বলছে তুমি কি চাও? বাহালুল বলছে ঠিক আছে, আমাকে এক কাজ করো, মৃত্যু থেকে আমাকে রক্ষা করো। তো এটা তো আমার ক্ষমতা নেই। তাহলে তুমি কিসের বাচ্চা? তাহলে যার কাছে চাবো, যে আমাকে দিতে পারে তার কাছে চাবো। আমরা আজকে কি করতেছি, সবসময় ঘর থেকে বের হওয়ার আগে তাওয়াক্কুল বিল আল্লাহ বলে আল্লাহর হাতে সঁপে দিয়ে বেরোচ্ছি। হাদি বারবার বলল যে আমাকে যে কোনো মুহূর্তে গুলি করা হতে পারে। আপনি এই দেশের ইন্টেলিজেন্স কি করছে? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন? আজকে আপনারা আওয়ামী লীগের সময় বললেন যে 10 হাত মাটির নিচে থাকলেও আমরা তাদেরকে বের করে নিয়ে আসবো। আজকে সেই সক্ষমতা কোথায় গেল? তখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা বসে বসে দেখাচ্ছে যে এই যে গুলি করতেছে, তখন পাশ থেকে একজন বলছে স্যার একটারে গুলি করে একটাই সরে, বাকিটি তো সরে না। সো অবস্থা হয়েছে যে দেখেন, হাদি ভাই যেটা বললেন, ভাই কারোর জন্য হার্মফুল ছিল না, তো এখন ভাইয়ের জন্য কি এটাই অপরাধ? নিরাপত্তা সংখ্যা নিয়ে তিনি আসলে উদ্বেগ প্রকাশ করেছিলেন, এরপরও কাজ হয়নি। আমি এখানে আরেক ছোট্ট, সেটা হচ্ছে যে কালচারাল যে লড়াইটা আমাদের, আপনি চিন্তা করেন ভাই আজকে কত বছর বয়স, তিনি 93 সালে জন্মগ্রহণ করছে, এখান থেকে 10 থেকে 15 বছর যাওয়ার পর আপনি চিন্তা করেন ইনকিলাব কালচারাল সেন্টার কই যাইতো, আর হাদি ভাইয়ের কই যাইতো। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের জনসাধারণের কথা বলার মতো সংসদে কেউ ছিল না, তো ভাইরা তো কেউ আসলে সংসদে যাইতে সেই জায়গা থেকে উনি যেতে পারতেন। অনেক ধন্যবাদ। আমি একটা বিরতি নিয়ে আসছি আবারও। দর্শক, RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র দেখছেন, একটা বিরতি নিয়ে আবারও ফিরছি।
বিরতির পর আরো একবার স্বাগত আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে যাব। আমাদের অতিথি ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনার কাছে বিষয়টা কি তাহলে এরকম হয়ে গেল কিনা যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হলেই তাহলে পরিণতি খুব একটা ভালো হয় না? এবং আর একই সঙ্গে জিজ্ঞেস করতে চাই যে সরকারের আসলে এখন কি করা উচিত? দেখেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা যারা বলছে তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি ভারতের সাথে আপোষ করেননি, তার প্রতি দ্বীপ দেননি, তার পরিণাম শেখ হাসিনাকে এখানে ঢুকালো, 13 দিনের মাথায় তাকে শাহাদাত বরণ করতে হলো। এবং আজকেও একই দিন। সেই জন্য আমি বারবার বলতেছি, সবাইকে বলতেছি, দয়া করে আর কতবার আপনাদেরকে হুইসেল ব্লো করতে হবে? আল্লাহ ছাড়া আর কারণ কাছে মাথা নয় না। এবং এই যে হাদি বলে গেল বলবীর বল উন্নত মম শির, এই শির এই কথাটাকে মানে এই আইডিওলজিটাকে আপনি যদি ধারণ করেন, জাবেররা ধারণ করে, আমার সাদিক কায়েমরা ধারণ করে বলে আমার বিশ্বাস না, আমি এটা বিশ্বাস করি, তাহলে দয়া করে আর 24 ঘন্টা না, এই সরকারকে দিয়ে আপনি আর যাই হোক সামনের ইলেকশন ফ্রি ফেয়ার কিভাবে করবেন এই সিদ্ধান্তটা আপনাদেরকে নিতে হবে এবং এই সরকারকে আমাদেরকে গাইড করতে হবে। সরকারের যে এখন এক্সিস্টিং যে উপদেষ্টারা আছে এদেরকে দিয়ে আর ভয় হবে না। অতএব ইউনূস সরকারকে সর্বাত্মক সাহায্য করে এই যে উপদেষ্টারা অক্ষম তাদেরকে সরিয়ে দিয়ে, দরকার হলে ভাই আপনারা সেই উপদেষ্টার পদ গ্রহণ করেন, তবুও এদেশের মানুষের জান মালের নিরাপত্তা বিধান করেন। আর ইলেকশনের নির্বাচনের যে ট্রেন শুরু হয়েছে জার্নি, এই ট্রেন যদি বাধাগ্রস্ত হয় এবং এই বাধাগ্রস্ত করতে ইন্ডিয়া সর্বরকমের চেষ্টা করবে। ইন্ডিয়ান আধিপত্যবাদ জুলাই সনদ বাস্তবায়ন হলে ইন্ডিয়ান আধিপত্যবাদের বিনাশ হবে। সেই কারণে আপনার ইলেকশন করতে দিবে না। সুতরাং এই সরকারের মধ্যে যে শস্যের মধ্যে ভূত আছে তাদেরকে সরান এবং আর সময় নাই। এটা ডিসেম্বর মাসও শেষ হয়ে যাচ্ছে, জানুয়ারি মাস একটা মাস হাতের সময়। অতএব এদেরকে সরিয়ে দরকার হলে আপনারা ওখানে ক্ষমতা গ্রহণ করে এ দেশটাকে একটি ভারতীয় আধিপত্যবাদ মুক্ত শহীদ হাদির যে স্বপ্ন, আমাদের যারা স্বপ্ন, জুলাই বিপ্লবীদের যে স্বপ্ন, আবরারের যে স্বপ্ন, সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে অনেক ধন্যবাদ। আমাদেরকে সামনে এগোতে হবে।